দর্শক, সুখের খবর, মঙ্গলের খবর, উন্নয়নের খবর ভিত্তিক অনুষ্ঠান উন্নয়নের পথে দেখার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি চলে এসেছি তিনটি নদীর মোহনায়। এপাশে মেঘনা, এপাশে ধলেশ্বরী, আর সোজা চলে যাব আমরা শীতলক্ষা দিয়ে। ফুরফুরে বাতাসে দুরন্ত মন, এমন অবস্থায় ছুটে চলছি আমরা শীতলক্ষা বরাবর। শীতলক্ষায় দূষণ আছে, দখল আছে, কিন্তু তারপরেও শীতলক্ষা এখনো এই অঞ্চলের বাণিজ্যের প্রধান নিয়ামক হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা ছুটে চলবো আর শীতলক্ষার দৃশ্য দেখানোর সাথে সাথে আমরা বলবো শীতলক্ষার সমস্যার কথা, সম্ভাবনার কথা। শীতলক্ষা নদীর আরেক নাম লাক্ষা নদী। এটি ব্রহ্মপুত্রের শাখা নদী। তবে শীতলক্ষার আপ স্ট্রিমের একটি অংশ বানার নদী নামেও পরিচিত। এই নদীটির দৈর্ঘ্য মাত্র 110 কিলোমিটার হলেও সারা বছরই এটির নাব্যতা বজায় থাকে। নারায়ণগঞ্জের নিকট এই নদীর প্রস্থ 300 মিটার হলেও অন্যান্য জায়গায় দখলের কারণে এর প্রস্থ অত্যন্ত শীর্ণকায় হয়ে গেছে। গাজীপুর জেলার কাপাসী উপজেলার টোক নামক স্থানে পুরাতন ব্রহ্মপুত্র নদী থেকে জন্ম নেয়া শীতলক্ষা নদী আপ স্ট্রিমের বানার নদী নামে প্রবাহিত হয়ে লাখপুর নামক স্থানে শীতলক্ষা নাম ধারণ করে নারায়ণগঞ্জের কলাগাছিয়ার কাছে প্রথমে ধলেশ্বরী এবং পরে মেঘনায় মিলিত হয়েছে। মূলত শীতলক্ষার মিলনস্থল তিন নদীর মোহনা হিসেবে পরিচিত। শীতলক্ষা নদীর দখল দূষণ প্রতিরোধ নিয়ে আমাদের সাথে কথা বলেন নারায়ণগঞ্জ নদী বন্দরের দায়িত্বে নিয়োজিত বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক AKM আরিফ উদ্দিন। তিনি আমাদেরকে বলেন, শীতলক্ষাকে কেন্দ্র করেই এই নারায়ণগঞ্জ শহরের গোড়াপত্তন, এবং আপনারা জানেন যে এই শীতলক্ষা নদীর দুই পারে বর্তমানে দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে দেশের বড় বড় সিমেন্ট কোম্পানিগুলো এই শীতলক্ষা পারে গড়ে উঠেছে, যাতে তুরাগ, বালু বা বুড়িগঙ্গার ভাগ্য এই শীতলক্ষাকে বরণ করতে না হয়, সে লক্ষ্যেই আমরা সুপরিকল্পিতভাবে এই শীতলক্ষাকে বাঁচাতে কাজ করে যাচ্ছি। সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা শীতলক্ষার দুই পারে যে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা, অবৈধভাবে গড়ে ওঠা বালির ব্যবসা, এগুলো আমরা উচ্ছেদ করছি এবং উচ্ছেদকৃত জায়গায় আমরা পরিকল্পিতভাবে বনায়ন করছি এবং ওয়াকও নির্মাণ করছি। পাশাপাশি নদী যাতে দূষণ মুক্ত থাকে সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই জন্য আমরা বিআইডব্লিউটিএ এবং পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসন যৌথভাবে কাজ করে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমি এখন শীতলক্ষা নদীর সেই মদনগঞ্জ পয়েন্টে। এই মদনগঞ্জের কলাগাছি এলাকা সেই সাত খুনের জন্য বিখ্যাত। এখানেই ভেসে উঠেছিল 7টি লাশ। এখানে এসে গা ছমছম করছে। এখানকার নৃশংসতার কথা শুনে মানুষ এখনো আটকে উঠে। সেই নৃশংসতাপূর্ণ এলাকা থেকে আমরা ছুটে চলছি শীতলক্ষা নদী দিয়ে।
সারা বছর ধরে কম বেশি পানি থাকলেও শীতলক্ষ্যা কখনোই তীরে ভাঙন সৃষ্টি করেনি। বর্ষায় শীতলক্ষ্যা নদীর আবহ থাকলেও শীত ও গ্রীষ্মে এটাকে নর্দমার মতো মনে হয়। শিল্প বর্জ্যে কালচে রং ধারণ করে শীতলক্ষ্যার পানি, যা একেবারেই বিষাক্ত। এই পানি কোনোভাবেই পরিশোধনযোগ্য থাকে না। এ সময় শীতলক্ষ্যার পানি থেকে নির্গত দুর্গন্ধ নদী সন্নিহিত এলাকাকেও বিষাক্ত, অস্বাস্থ্যকর করে তোলে। এই পানিতে গোসল করা তো দূরের কথা, বরং হঠাৎ করে শরীরে এই পানি লাগলে চুলকানি শুরু হয়। শীতলক্ষ্যার পানিতে শুধু যে শিল্প বর্জ্য নির্গত হয় তা নয়, বরং এই পানিতে গৃহস্থালীর বর্জ্য, এমনকি মানব বর্জ্যও নির্গত হয়। শীতলক্ষ্যার মতো তুরাগ, বালু এবং বুড়িগঙ্গা নদীর অবস্থাও একই রকম ধারণ করে। আমরা সকলেই ঢাকার চারপাশে নদী বাঁচাতে নাগরিক সচেতনতার কথা বলি, আন্দোলনের কথা বলি, কিন্তু কেউ কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করি না। বস্তুত নদী বাঁচাতে বক্তব্য বিবৃতির চেয়ে বড় প্রয়োজন ব্যাপক উচ্ছেদ অভিযানের পর নদী তীরে ওয়াকওয়ে নির্মাণ এবং টাস্কফোর্সের আওতায় ব্যাপক আইনি ক্ষমতা সম্পন্ন ভিজিলেন্স টিম গঠন করা। এই টিমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাৎক্ষণিক উচ্ছেদ অভিযানের পাশাপাশি দায়ী ব্যক্তিদের জেল জরিমানা করার ব্যবস্থা থাকতে হবে। কিন্তু আমরা কথা বলি বেশি, কাজ করি কম। সুপ্রিয় দর্শক, আমাদের প্রিয় শীতলক্ষ্যা দখল দূষণে এখন জর্জরিত। বেসরকারি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এই শীতলক্ষ্যাকে ভাগাড়ে পরিণত করেছে। তাদের পরিত্যক্ত সমস্ত বর্জ্য ফেলে দিচ্ছে শীতলক্ষ্যায়। এই শীতলক্ষ্যার পারে গড়ে উঠেছে সিমেন্ট কারখানা, গড়ে উঠেছে লবণের কারখানা। বলতে গেলে সকল ধরনের শিল্প প্রতিষ্ঠান এই শীতলক্ষ্যার তীরে গড়ে উঠেছে। সরকারি প্রতিষ্ঠানও গড়ে উঠেছে শীতলক্ষ্যার তীরে। সবচেয়ে বড় কথা, এই শীতলক্ষ্যার তীরে BIWTC তাদের পরিত্যক্ত জাহাজগুলো এখানে ডুবিয়ে রেখেছে। একটির পর একটি পন্টুন এখানে স্তূপ করে রেখেছে। মনে হচ্ছে BIWTC এই শীতলক্ষ্যা নদীকে ভাগাড়ে পরিণত করেছে। এগুলো বিক্রি করলে কিছু টাকা আসতে পারে, কিংবা এগুলো মেরামত করা যায় কিনা সে কথাও চিন্তা করা যেতে পারে। কিন্তু এগুলোকে পানিতে ডুবিয়ে নৌ চলাচলের ব্যাঘাত তৈরি করা হচ্ছে, পাশাপাশি নদীর পরিবেশ হচ্ছে দূষিত। মনে হচ্ছে এগুলো দেখার জন্য কোনো কর্তৃপক্ষ নেই, মনে হচ্ছে এগুলো ভাবার জন্য কেউ নেই। শীতলক্ষ্যা নদীর সীমানা পিলারগুলো রাতের আধারে নাকি হাঁটাচলা করে। যাদের ক্ষমতা কম তাদের জমির কাছে সীমানা পিলারগুলো নদী তীর থেকে বেশ ভিতরের দিকে থাকলেও প্রভাবশালীদের জায়গার পাশে সীমানা পিলারগুলো নদীর ভিতর চলে আসে। সীমানা পিলারগুলোর এই অবৈধ গতিবিধি সম্পর্কে অনেক সমালোচনা থাকলেও অদ্যাবধি এই সমস্যার সমাধান হয়নি বলে জানান সরকারের সংশ্লিষ্ট বিভাগের লোকজন। তবে সুখের কথা এই যে নদী রক্ষায় গঠিত টাস্কফোর্স এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন।
বিআইডব্লিউটি এর বর্তমান চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক অত্যন্ত কর্মঠ মানুষ। শীতলক্ষ্যা নদীর সমস্যা মেটাতে তিনি ছুটে এসেছেন নদী তীরে। তিনি আমাদেরকে বলেন, আমরা তখন এই শীতলক্ষ্যা তীরে দাঁড়িয়ে আছি। এটা কাশফুল ল্যান্ডিং স্টেশন। আমাদের সমগ্র ঢাকার চতুর্দিকে যে 4টা নদী, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালু, এই 4টা নদীর কেন্দ্র করে আমাদের এখন যে সরকারের যে সিদ্ধান্ত নদীকে বাঁচাও, ওই নদীকে বাঁচানোর জন্য বিআইডব্লিউটি এর যে কর্মকাণ্ড আমাদের খুবই জোরালো করেছি। আমাদের এই মুহূর্তে এই শীতলক্ষ্যার এখানে দুটো এক্সকাভেটর আমি নিয়োজিত করেছি এবং আমাদের লোকজন প্রতিদিন পরিশ্রম করছে। আমরা চিহ্নিত করেছি এখানে যে সমস্ত অবৈধ স্থাপনা, বিশেষ করে নদীর দখল এবং দূষণ, বিশেষ করে দখল, নদীর যে দখল হয়েছে সেই দখলগুলোকে উদ্ধার করার জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। আপনি দেখে অত্যন্ত খুশি হবেন, নদীর এই পাড়টা বর্তমানে যে চিত্র দেখছে এরকম কিন্তু ছিল না, এবং নদীর এই পাড়েও আমাদের বর্তমানে টার্মিনালটা কিন্তু এরকম সুন্দর একটা পরিবেশ ছিল না। এবং কাশফুল ব্রিজের উত্তর দিকে আপনারা যদি এখন যান তখন দেখবেন যে বিস্তীর্ণ এলাকা বনায়ন হয়েছে। শুধু শীতলক্ষ্যা নয়, শীতলক্ষ্যা, বালু, তুরাগ, বুড়িগঙ্গা সবগুলো নদীতে আমাদের কিন্তু অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম খুবই বেগবান হয়েছে এবং এটা দৃশ্যমান। আমি মনে করি যে এটা পরিবেশকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বা নদীকে রক্ষা করার জন্য আমাদের সরকারের যে প্রতিশ্রুতি, এটার জন্য আমাদের যথেষ্ট অবদান আমরা রাখতে পেরেছি। আমরা আমাদের কার্যক্রম চলমান রাখবো। আমাদের এখানে জনগণের সাহায্য সহযোগিতা এবং আমাদের যে জনসাধারণের যে প্রতিক্রিয়া আমি আজকে দেখলাম এবং অতীতে দেখলাম, জনসাধারণ কিন্তু চায় যে নদীর পাড়ে এসে একটা উন্মুক্ত নিঃশ্বাস নিয়ে বসতে এবং বিচরণ করতে। আমি মনে করি এখন শীতলক্ষ্যা নদীর পাড়ে যে কোনো লোক এসে বেঞ্চিতে বসতে পারবে, উন্মুক্ত নিঃশ্বাস নিতে পারবে, সবুজ একটা সমারোহে বিস্তৃতি এটা দিতে পারবে, একটা পরিবেশ সৃষ্টি করেছি। আমরা যেটা বনায়ন করছি, শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসছি, একই সঙ্গে আমরা কিন্তু বাণিজ্যিক কার্যক্রমকে ব্যাহত করিনি। বাণিজ্যিক কার্যক্রম যেন সঠিকভাবে হতে পারে, ঢাকার সার্কুলার ওয়াটারওয়েকে কেন্দ্র করে যে আমাদের ঢাকার যে প্রসার এবং বিস্তার, কনস্ট্রাকশন মেটেরিয়াল যে আসবে, অন্যান্য পণ্য পরিবাহিত হবে, বিশ্বের সমগ্র সভ্যতা কিন্তু নদী কেন্দ্রিক, সমুদ্র কেন্দ্রিক। সুতরাং ঢাকার যে নদী, বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং শীতলক্ষ্যা, এটা কিন্তু ঢাকার প্রাণ কেন্দ্র। সুতরাং বাণিজ্যিক কার্যক্রমও হবে, সেই জন্য আমাদের একটা সুন্দর একটা পরিবেশ ঘাটে জন্য বিরাজ করে। এই জন্য আমাদের প্রত্যেকটা ঘাটে একটা নিয়ন্ত্রণ এখন এসছে। বাংলাদেশ সমুদ্র বন্দরগুলোতে আমাদের যে বাণিজ্যিক কার্যক্রমগুলো চলে সেগুলোর কিন্তু আমাদের যে রাজস্বগুলো আদায় হয় তার আমরা পরিসংখ্যানটি দেখলাম, বিগত বছরের তুলনায় এবারের আমাদের প্রায় শুধুমাত্র ঘাট থেকে রাজস্ব আয় বৃদ্ধি হয়েছে 25 কোটি টাকা। তার মানে কি পরিমাণ রাজস্ব আমাদের আয়তা বহির্ভূত ছিল আপনি বুঝতেই পারেন। যেটা বলতে চাই যে ঢাকার চতুর্দিকে যে নদীগুলো, বিশেষ করে এখানে কারখানাগুলো, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি, ডাইং ফ্যাক্টরি, অন্য শিল্প কলকারখানা যেগুলো গড়ে উঠেছে এবং ট্যানারি ফ্যাক্টরি যেগুলো, সেগুলো থেকে অনেক ধরনের বর্জ্য নদীতে সরাসরি নিষ্কাশনের ফলে আমাদের নদী দূষিত হচ্ছে। বর্ষাকালে আমাদের দৃশ্যমান না হলেও এটা শীতকালে কিন্তু খুবই প্রকট আকার ধারণ করে এবং নদীতে কিন্তু একটা অস্বস্তিকর এবং অস্বাস্থ্যকর পরিবেশ একটা আমরা দেখে থাকি। এবং সরকার চেষ্টা করছে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলো এই বর্জ্যগুলো সরাসরি করছে, এগুলোকে একটা সেন্ট্রাল ইটিপি করে এগুলোকে পরিশোধিত করে তবে নদীর মধ্যে ফেলা। এটা এখনো হয়ে ওঠেনি। আমার বিশ্বাস এটা সরকার অত্যন্ত আন্তরিক এবং এই কার্যক্রমগুলো যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমাদের জন্য এটা খুবই ভালো। তবে আমি আপনাদের মাধ্যমে দেশবাসী এবং বিশেষ করে শিল্পপতিদেরকে রিকোয়েস্ট করতে চাই, আপনাদের যে শিল্পের ইটিপিগুলো বাধ্যতামূলকভাবে আপনারা চালান। নদীকে ভালোবাসেন পানি সম্পদ সচিব ডক্টর জাফর আহমেদ খান। নদী সংরক্ষণে তিনি বরাবরই পজিটিভ মানুষ। তিনি আমাদেরকে বলেন, আমার শৈশব কেটেছে শীতলক্ষ্যা নদীর পাড়ে। আমি নারায়ণগঞ্জের গুডবাগ এলাকায় ছিলাম।
যেখানে একটা তাঁত শিল্প প্রতিষ্ঠান ছিল। সেই শীতলক্ষার তারে আমি বড় হয়েছি, সেখান থেকে স্কুলে গিয়েছি। আমি শীতলক্ষা এপার থেকে ওপারের ছাত্রী, আমি সাঁতার শিখেছি। ডুবি অনেক পানি খেয়েছি আমি শীতলক্ষার পানি। তারপরে নৌকা দেখেছি, সেখানে মাছ ধরেছি। শীতলক্ষার কথা মনে হলে আমি আবেগতাড়িত হয়ে যাই। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব হওয়ার পরে আমি শীতলক্ষা তারে নারায়ণগঞ্জে সার্কেস এলাকায় আমাদের ড্রেজিং ডিপার্টমেন্ট দেখতে গিয়েছি। সেখানে আমাদের কয়েকটা ড্রেজার বাধা আছে। আমি উৎসুক নিয়ে শীতলক্ষার পানির ধারে গেলাম, ওই ড্রেজারের ভিতরে পানির দিকে তাকিয়ে আমার মনটা খারাপ হয়ে গেছে। দেখলাম অসংখ্য ফেনা পানিতে। আমি তাটা না দেওয়ার লোক সামলাতে পারলাম না, পানি দিলাম পানিতে, কিন্তু পানিতে একটু কেমন যেন মনে হলো। পরে দেখলাম আমার পা চুলকাচ্ছে। পানির অবস্থা শীতলক্ষায় কোনোভাবেই ভালো না, অনেক জায়গায় ন্যারো হয়ে গিয়েছে, অনেক জায়গায় অনেক জিনিস ডুবে আছে। দুই পাশে তো অনেক শিল্প কারখানার বর্জ্যগুলো সেভাবে তারা ট্রিট করে ফেলে না, এটা একটা বিরাট বিষয়। তবে যে জিনিসটা দখলমুক্ত করার জন্য একটা টাস্ক ফোর্স আছে, মাননীয় নৌ পরিবহন মন্ত্রীর নেতৃত্বে আমাদের মন্ত্রী, অন্যান্য মন্ত্রী সহ সংশ্লিষ্ট সচিবরা, সিটি কর্পোরেশন, ডিসিদের নিয়ে সেই টাস্ক ফোর্স থেকে আমি দেখেছি তারা সিরিয়াস কিছু অ্যাকশনে যাচ্ছে। আমি আপনাকে এই কথা বলতে পারি, দাম্পত্য ফিরে আসবে এবং আগামীতে সমস্ত দখল মুক্ত করা হবে। এটা সম্মিলিতভাবেই আমরা করছি, এটা আমাদের স্বার্থে না, আমাদের আগামী জেনারেশনের স্বার্থে এটা করছি, এবং এটা করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার এই কাজগুলো করাচ্ছে এবং আগামীতে আপনারা দেখতে পাবেন যে ইনশাআল্লাহ শীতলক্ষার সমস্যাটা সমাধান হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে যতটুকু ভূমিকা পালন করার কথা নদীর নাব্যতা রাখার জন্য টাস্কফোর্সের মেম্বার হিসেবে এবং ড্রেজিং অন্য যে কোনোভাবে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। নৌপরিবহন সচিব শফিক আলম মেহেদী নদীর নাব্যতা রক্ষায় অত্যন্ত প্রতিশ্রুতবদ্ধ বলে তার কথাবার্তায় মনে হয়। তিনি শীতলক্ষার দখল দূষণের ব্যাপারে আমাদেরকে বলেন। শীতলক্ষা নদী একসময় অত্যন্ত সুন্দর একটি নদী ছিল। এই নদীকে কেন্দ্র করে এর উভয় তীরে অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে। আজকে সে সমস্ত শিল্প কারখানা বর্জ্য নদীতে পড়ে গিয়ে নদীর পরিবেশ দূষণ হচ্ছে। এই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য টাস্কফোর্সের পরবর্তী একটি সভায় শীতলক্ষার সমস্যা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চাই। আমরা শীতলক্ষাকে বুড়িগঙ্গা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নদ নদীর মতোই তার পরিবেশ রক্ষা করা, তার উভয় তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা এবং প্রয়োজনীয় নদী সংস্কার করার জন্য ড্রেজিং করে তার নাব্যতা ফিরিয়ে আনার জন্য বা সারা বছর ব্যাপী যেন নাব্যতা বজায় থাকে সে বিষয়েও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা আশা করি শীতলক্ষা নদীকে পূর্বের আদলে আমরা ফিরিয়ে আনার জন্য যা যা করতে হয় সরকার তাই করবে। নৌ পরিবহন মন্ত্রণালয় এ ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পিছপা হবে না।
শীতলক্ষার ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করি নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপির। তিনি সবিস্তারে শীতলক্ষার ব্যাপারে আমাদের অভিযোগ অনুযোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি আমাদেরকে বলেন, ঢাকা শহরের চারদিকে যে চারটি নদী যা নৌপরিবহন মন্ত্রণালয় এগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা এবং বালু, এই চারটি নদী কোথাও ভরাট প্রায় হয়ে গিয়েছিল, বিশেষ করে বালু, শীতলক্ষার এই অঞ্চল। আমরা এই ঢাকা শহরের চারদিকে নদীগুলো আমরা খনন করেছি কিনা ক্রিটিক্যাল রেজিমের কাজটা আমরা শেষ করেছি, মেনটেন্স রেজিমের কাজ চলবে। আমরা এই সার্কুলার রুটটা চালু করার জন্য কিন্তু এই কাজটি করেছিলাম। নদী শুধু খনন করলেই তো হবে না, নদীর দখল দূষণ থেকে কিন্তু আমাদের মুক্ত করতে হবে। নদী কারা দখল করে? এলাকার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, ধনাঢ্য ব্যক্তি এবং ভূমিদস্যু, এরাই কিন্তু ভূমি দখল করে থাকে। এই দখল থেকে মুক্ত করার জন্য গত মেয়াদকালে আমরা প্রায় 20 কিলোমিটার আমরা ওয়াকওয়ে নির্মাণ করেছি। ঢাকা শহরের চারদিক দিয়ে 140 কিলোমিটার এলাকা আমাদের এই নদীর পার দিয়ে। পৃথিবীর রাজধানী কোন শহর চারদিকে নদী দ্বারা বেষ্টিত এই ধরনের খুবই কম পাওয়া যাবে, কিন্তু বাংলাদেশে আমাদের সেই সুযোগটা আছে। কিন্তু আমরা এই নদীর প্রতি অত্যাচার করেছি। তো এখন অত্যাচারের হাত থেকে মুক্ত করে নদীর যে রূপ, যে বৈচিত্র্য, তা আমাদের ফিরিয়ে আনতে হলে আমরা এই ওয়াকের কাজটাকে একটা গুরুত্ব দিলাম। গত মেয়াদকালে আমরা 20 কিলোমিটার ওয়াকের নির্মাণ কাজ শেষ করেছি। এখন আমরা এই মেয়াদকালে আমরা 50 কিলোমিটার আমরা আরো ওয়াকের নির্মাণ করব, এবং এই ওয়াকের করার ফলে নদীর ভিতরে গিয়ে যে দখল করার যে প্রবণতা সেটা হ্রাস পেয়েছে। আমরা ইতিমধ্যে আরো কয়েকটি কাজ করেছি, যেমন শ্যামপুরে আমরা একটা ইকো পার্ক করেছি। সেই ইকো পার্কটা এত সুন্দর একটা ইকো পার্ক, সেই ইকো পার্কে প্রতিদিন হাজার হাজার মানুষ যায়, হাঁটা চলার জায়গা আছে, বসার জায়গা আছে, ছায়া, গাছের ছায়া আছে, এবং এটাকে আমরা আরো উন্নত করি। এই জায়গাটা একসময় ছিল বালুর ব্যবসা, যত অবৈধ ব্যবসা করেছিল, ইটের ব্যবসা, বালুর ব্যবসা, সেগুলোকে সারিত করে আমরা করেছি। আমরা কাশপুরে আরেকটি ইকো পার্ক আমরা করতে যাচ্ছি, এবং ইতিমধ্যে কাশপুরে আমরা একটা বিশাল বনায়ন করার জন্য কাজ শুরু করি, এবং গাছে অনেক ক্ষেত্রে গাছে অনেক বড় হয়ে গেছে। দূষণের ব্যাপারে এই দূষণ তো আর একটা কারণে হচ্ছে না, 1 বছর হয়নি। এটা দীর্ঘদিন দূষণ হয়ে এসেছে, এবং এইটা দূষণ মুক্ত করতে একটু সময়ের ব্যাপার। তো এইটার জন্য কিন্তু শুধুমাত্র লেবার মন্ত্রণালয় বা নৌপরিবহন মন্ত্রণালয় অথবা পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করলে দূষণ হবে তা না, আমাদের অনেকগুলো কাজ করতে হবে। যেমন ট্যালারিং, আমরা ইতিমধ্যে ট্যালারিং স্থানান্তরের জন্য সাধারণ আমরা সেখানে জায়গা দিয়েছি। মানুষদের একটা প্রবণতা সেখানে না যাওয়ার একটা প্রবণতা কিন্তু তাদের আছে। সরকার থেকে 250 কোটি টাকা তাদের ক্ষতিপূরণ দামে দেওয়া হয়েছে, তারপরে সেখানে সেন্ট্রাল ইউটিভি করে দেওয়া হয়েছে, যাতে তাদের এই যে বর্জ্য, সেই বর্জ্য যেন নদীতে না পড়ে, সেই বর্জ্য সেখানে যেন সেটা যেন ট্রিটমেন্ট করা যায়, সেই জন্য একটা ইউটিভি আমরা সেখানে কিন্তু করেছি, এবং সেটা কাজ চলছে। আমি আশা করি যে হয়তো আগামী বছরের জুলাই মাস হয়তো না হতে পারে, আরো খারাপ থাকতে পারে, কিন্তু এই স্থানান্তরে আমরা সার্বিক ব্যবস্থা করে দিয়েছি, এবং আমরা আগামী 7 তারিখে আমরা সেখানে পরিদর্শন করতে যাবো। অগ্রগতি নিস্তরী বর্জ্য, প্রভাবী হসপিটালের বর্জ্য, তারপরে ট্যানারির বর্জ্য, শিল্পের বর্জ্য, সব কিন্তু ডাস্টবিন প্লেস করে ফেলেছে নদীগুলো। তুরাগ নদী আর এখন নদী হয়। তুরাগ নদীর মধ্যে এক ব্যক্তি সে করে যে ওয়ালটা করেছে, সেই ওয়ালটা কিন্তু সম্পূর্ণ কংক্রিট ওয়াল করেছে। এখন এগুলো নিয়ে কিন্তু একদিনে আমরা এগুলো অপসারিত করতে পারবো না, অনেক আমরা করেছি। আর দূষণ মুক্তির জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বড় ধরনের প্রজেক্ট সেখানে হাত দিয়েছে, সেই প্রজেক্টটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। দূষণ মুক্তির জন্য যে ইটিভিগুলো করবো, এই ইটিভিগুলো যারা ব্যবহার করবে তাদের কিন্তু এই জন্য তাদের ফি দিতে হবে, এবং এদের পেছনে আমার যতদিন বড় হবে 30,000 কোটি টাকার মতো এখানে খরচ হবে। তাহলে এই যে টাকাটা আমরা এটা দিয়ে করবো, করলে পরে এখানে তো যারা ব্যবহার করবে আমরা বাধ্য করবো তাদেরকে ইটিভি ব্যবহার করতে। এখন কিন্তু অনেক শিল্প প্রতিষ্ঠানে ইটিভি আছে, নিজস্ব ইটিভি, কিন্তু তারা এই বেশি খরচের ভয়ে তারা নদীতে এখন এই সমস্ত বর্জ্য ফেলার ডাস্টবিন প্লেস করে ফেলেছে। সুতরাং তাদের এই মানসিকতার বিরুদ্ধে কিন্তু জনগণকে জানিয়ে তোলার দায়িত্ব কিন্তু আমি মনে করি শুধু আমার বা আপনার এত নয়, এটা সকল মানুষকে আজকে জাগৃত করতে হবে, সচেতন করতে হবে, যাতে এই নদীর দখল দূষণ থেকে আমরা মানুষকে মুক্তি দিতে পারি। সুপ্রিয় দর্শক, সারাদিন শীতলক্ষা নদীতে ঘুরলাম। শীতলক্ষা নদীর মোহনা থেকে এখন কাশপুর ব্রিজের নিচে এসে দাঁড়িয়ে একটি কথা আমার বারবার মনে হচ্ছে, এই শীতলক্ষা নদী একটি বাণিজ্যিক নদী,
কিন্তু এই নদীর কাছ থেকে আমরা শুধু দিচ্ছি কম। এই নদীর কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের রাজস্ব পাচ্ছি, বিআইডব্লিউটি রাজস্ব পাচ্ছে, পরিবেশ অধিদপ্তর রাজস্ব পাচ্ছে, বিআইডব্লিউটিসি রাজস্ব পাচ্ছে, কাস্টমস রাজস্ব পাচ্ছে, কিন্তু এই নদীর যত্নপাতি দীর্ঘদিনেও হয়নি। বিআইডব্লিউটি সর্বসম্প্রতি কিছু কাজ শুরু করেছে, ওয়াকওয়ে নির্মাণ করেছে, এবং এই ওয়াকওয়ে নির্মাণ করার কারণে নদী পারে সকাল সন্ধ্যায় অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে। মানুষ এখানে আনন্দের জন্য আসছে, হাঁটাহাঁটির জন্য আসছে, অর্থাৎ একটি স্বাস্থ্যকর পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। শুধু কি তাই, নদীর পাড় দিয়ে এভাবে যদি এই কাশপুর থেকে শীতলক্ষার মোহনা পর্যন্ত যদি এভাবে ওয়াকওয়ে নির্মাণ করা যায়, তাহলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে এই নদী পার আর দখল হবে না। আমরা ঘুরে ঘুরে দেখেছি অনেক প্রভাবশালী মহল নদী দখল করছে, অনেকেই অনেক রাজনীতি করেন, কিন্তু নদী দখলের ব্যাপারে তারা সবাই যেন এক। সকল প্রভাবশালী এই নদী দখলের ব্যাপারে একতাবদ্ধ, সেখানে তাদের মনের মিল একেবারেই। তারা এই নদী দখল করেন এবং নদীকে গ্রাস করেন। আদালত তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের আদেশ দিলেও তাও তারা মানতে চান না। এখানে অনেকে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং সেই শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য অবলীলায় এই নদীতে ঢেলে দিচ্ছেন। মনে একটুকু প্রশ্ন যাচ্ছে না, এত সুন্দর একটা নদী, যে নদী সকলেরই প্রয়োজন, সেই নদীতে আমরা বিষাক্ত বর্জ্য ফেলে সেই নদীর মাছকে ধ্বংস করছি, সেই নদীর পানিকে ধ্বংস করছি এবং ধীরে ধীরে সেই নদী ভরাট করে ফেলছি। এভাবে যদি আমরা এই শীতলক্ষা নদীকে ভরাট করতে থাকি, তাহলে একসময় নৌযান চলবে কোথা দিয়ে? কিংবা এই যে শীতলক্ষার পারে পাওয়ার প্ল্যান্ট গড়ে উঠেছে, সিমেন্ট কারখানা গড়ে উঠেছে, বিভিন্ন ধরনের কারখানা গড়ে উঠেছে, এই কারখানাগুলো আমরা কোথায় করব? সুতরাং আমাদেরই প্রয়োজনে আমাদেরকেই বাঁচিয়ে রাখার জন্য, আমাদের ব্যবসাকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য এই শীতলক্ষাকে রক্ষা করতে হবে। এবং শীতলক্ষা রক্ষায় পানি সম্পদ মন্ত্রণালয় এগিয়ে আসবে, নৌ পরিবহন মন্ত্রণালয় এগিয়ে আসবে, পরিবেশ মন্ত্রণালয় এগিয়ে আসবে, সরকার এগিয়ে আসবে, সর্বোপরি জনগণ এগিয়ে আসবে, এলাকাবাসী এগিয়ে আসবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।